থমথমে গোপালগঞ্জ, কারফিউ থাকছে আগামীকালও, গুজবে কান না দিতে সেনাবাহিনীর আহ্বান। ভয়াবহতার গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার ঘোষণা নাহিদের, বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চের হুঁশিয়ারি। ইউনূস তারেক ঐকমত্যে ভীত হয়ে ষড়যন্ত্রে নেমেছে মহল বিশেষ, বলেছেন মির্জা ফখরুল। এনসিপির আবেগতাড়িত কর্মসূচিকে দুষলেন সালাউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশে। ঘরের মাঠে পাকিস্তানকেও হারানোর চ্যালেঞ্জে টাইগাররা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে টহল দিচ্ছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারফিউর সময়সীমা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী গতকাল রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করেছে 20 জনকে। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এই চিত্র গোপালগঞ্জ শহরের। রাস্তায় রিকশা, ইজি বাইক চলাচল করলেও অন্য কোনো যানবাহন দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হননি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। শহরে টহল দিচ্ছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। ঘরে থাকতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা। এদিকে এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন তিনি। সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা সামাল দেয়া গেছে বলে জানান তিনি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা চাপাবো, এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে হামলা সংঘর্ষে গোপালগঞ্জে 4 জন নিহত হয়। জেলা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। আইএসপিআর থেকে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক আহত হন। শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজনৈতিক সংগঠনটির সমাবেশ চলাকালীন মঞ্চে আবার হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়, এ অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে আত্মরক্ষার জন্য বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের জারি করা কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছিল সে ব্যাপারে গোয়েন্দাদের হাতে তেমন কোনো তথ্য ছিল না। এত বড় সহিংসতা হবে ধারণা করা যায়নি। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক ও দুঃখজনক। অন্যদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। প্রাণহানি আর হতাহতের ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় দলটির নেতাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় 10 জন পুলিশ আহত হয়েছে। যারাই এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। এনসিপি নেতারা যে অভিযোগ করছে আপনাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা শৃঙ্খলা রাখতে পারেনি, এটা অভিযোগ করছে এনসিপি নেতারাও, এটাকে আপনি কিভাবে? এটা ব্যাপারে মানে অনেকে তো, আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক। এদিকে রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ের উদ্যোক্তাদের জন্য আয়োজিত কর্মশালায় যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত মানে অবিবেচনা প্রসূত আমি মনে করি। এদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গোপালগঞ্জের পুরো ঘটনা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তিনি জানান, ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সহিংসতা কারা করলো, সব বিষয় দেখবে তদন্ত কমিটি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে কিনা কিংবা ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গোপালগঞ্জের ঘটনা তদন্ত করতে যে কমিটি করা হয়েছে তারা সব বিষয় দেখবে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। এতে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে বলে জানান শফিকুল আলম। ফলে দেশে কিডনি প্রতিস্থাপনের কাজ আরও সহজ হবে বলে মনে করেন তিনি। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, ওই ছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করা হবে। দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। তারা এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে। এ ঘটনার বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এনসিপি নেতারা বলেন, জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারা দেশে পদযাত্রা শেষ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই সনদ। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্রকে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে
এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলেন, ভয়ের কিছু নেই, তারা সঠিক জায়গাতেই থাকবেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই স্মরণ সভা। ছাত্রদলের সোনালী ফসল খ্যাত সাবেক নেতাদের উপস্থিতি ছিল আয়োজনের বাড়তি গুরুত্ব। আজকে রাকিব নাসিরকে বলবো, জরুরি ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। তোমাদের কি সামনে দাঁড়াতে হবে, তোমাদের পিছনে যখন ডাকবে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কারা গুপ্ত সংগঠনের নেতা কর্মী, ঢাকা কলেজে কারা, তিতুমির কলেজে কারা, জগন্নাথে কারা, জাহাঙ্গীরনগরে কারা, মহানগরে কারা আমরা দেখতে চাই। আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি। স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24-এর গণ অভ্যুত্থান কোনো দল বা মতের একার সম্পদ নয়। এটি বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সকলের ঐক্যবদ্ধ ফসল। গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গোলমালটা শুরু হয়েছে। কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে এনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে শুধু নয়, এখন ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে। দলের নেতাকর্মী ও দেশবাসীকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। BNP is democracy. BNP is freedom. BNP হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই কথাটা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। দলের নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা হচ্ছে তা দেশের বিবেকবান মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে। সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার জন্য গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিবাদের দোসররা। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, কোনো ঘটনা ঘটলে সরকারকে দায়ী না করে বিএনপিকে কেন দায়ী করা হয়? আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় মিছিলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলের আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবদল। সমাবেশে যুবদল নেতারা বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভিন্নমতের প্রতি যদি সহনশীলতা না থাকে, যদি প্রতিহিংসাই আপনাদের একমাত্র নীতি হয় দাঁড়ায়, তাহলে মনে রাখবেন আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, ভাষা এক সময় প্রতিহিংসার আগুনে পরিণত হবে। যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের আবেগতাড়িত ও অপরিকল্পিত কর্মসূচিতে অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে, ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যেন আমরা সবাই একই রাস্তায় এগিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য প্রতিজ্ঞা হয়। সকালে একই দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনে গঠিত সরকারের সময় কেন মব কালচার তৈরি হবে? ভোট পেছানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো, একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি, যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো অথবা কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। পরে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। 19 জুলাই জামায়াতের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস, অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হবার পরদিন 17 জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভের বারুদ ছড়িয়ে পড়ে চারিদিকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়। নিহতদের গায়েবানা জানাজা চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 1 বছর আগে ঘটে যাওয়া 17 জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। 17 জুলাই 2024 পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পরে আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। পণ্ড হয় কফিন মিছিল। এরপরে শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয়। 17 জুলাই কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে চালানো কর্মসূচির সেই দুর্বিষহ সময়ের স্মৃতিকথা তুলে ধরলেন এই জুলাই যোদ্ধারা। পুলিশের মুখোমুখি, পুলিশ গুলি বর্ষণ করতেছে, একদিক দিয়ে টিয়ারশেল মারতেছে, সেই টিয়ারশেল এবং গুলিকে উপেক্ষা করে সামনের দিকে যতটুকু যাওয়া যায় আমরা সেই মৃত্যুকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা ছিল এই জায়গাটায়, আমাদের অবস্থানটা ছিল ঠিক এই জায়গাটায়। এত মুহুর্মুহু গুলি করা হচ্ছিল যে সহ্য করতে পারছিলাম না। চিন্তা করছিলাম যে আমার তো জীবিত থাকতে হবে, এই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন আবার দেখে যেতে হবে। তাই মনের ভিতরে একটা মনোবল তৈরি করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে কাছের ভিতর থেকে একটা গুলি এসে আমার ঠিক এই জায়গাটায় লাগে আর কি। তো হয়তোবা মহান রাব্বুল আলামিন অল্পের জন্য আমার চোখটা রক্ষা হয়। আমি না হলে হয়তোবা আজকে অন্ধ হয়ে যেতাম বা ওই সময়কার বিভীষিকাময় মুহূর্তে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকতাম। অবস্থা বেগতিক দেখে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতে আবেগে ভাসার সুযোগ নেই। পাকিস্তানের বিপক্ষেও জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলেছেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল। নিজেদের প্রস্তুত করেই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাওয়ার কথাও বলেন তিনি। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। মনির হোসেন খানের রিপোর্ট। টেস্টে 1-0 সিরিজ পরাজয়, ওয়ানডে সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। তবে শেষটা রঙিন বাংলাদেশের। টি-20 সিরিজে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক, সিরিজটা জিতে নেয় 2-1 ব্যবধানে। এক কথায় বলা যায় 2-1-এ শ্রীলঙ্কা সফর হেরেছে টাইগাররা। শেষের জয় অনেক সময় ভুলিয়ে দেয় ব্যর্থতার চিহ্ন। লঙ্কা সফরে 3 ফরম্যাটে বাংলাদেশ খেলেছে 3 অধিনায়কের নেতৃত্বে। টেস্টে ব্যক্তিগত অর্জনে সফল নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টেস্টের ভরাডুবিতে তার নামের শেষে ব্যর্থতার তকমা। ওয়ানডে সিরিজে ভরাডুবি বিবর্ণ ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। টি-20 সিরিজের আগে সবচেয়ে চাপে ছিলেন অধিনায়ক লিটন দাস। ব্যাটে রান নেই, টানা 6 ম্যাচে পরাজয়। প্রথম ম্যাচের পরাজয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়ে। সেই লিটনই দেশে ফিরলেন হাসি মুখে বীরের বেশে। লঙ্কা সফরে সফল অধিনায়ক এলকেডি, হাতে তার 2 ট্রফি। দলের সাফল্যে অবদান রেখেছেন সিরিজ সেরা হয়ে। খেলার পর বিরামহীন জার্নিতে দেশে ফিরেও চাঙ্গা ক্রিকেটাররা বিমানবন্দরে ভেসেছেন ফুলেল শুভেচ্ছায়। যদিও এই সামান্য পাওয়াতেই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ দেখছেন না দলের ম্যানেজার নাফিস ইকবাল। তার চোখে জার্নি কেবল শুরু। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবো। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট সাফল্য পেতে প্রয়োজন টিম পারফরমেন্স। মনোযোগী হতে হবে ধারাবাহিকতায়। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর এ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। শুক্রবার বিশ্রামে থাকবেন লিটন দাসরা। শনিবার থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শুরু হবে টাইগার ক্যাম্প। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই সুযোগ হারালে দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থা কাঙ্ক্ষিত সংস্কার থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্কতা তার। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তার মতে অন্তর্বর্তী সরকারের সুবাদে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিতের একটি সুযোগ এসেছে, তাই সময়োপযোগী পদক্ষেপ দরকার। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে প্রশাসনের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে সরকারের কাছে আলাদা সচিবালয়ের দাবি জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে
4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হবে, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে 700-র বেশি মানুষকে গুমের শিকার হতে হবে, 60 লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হবে। আমরা এরকম বুদ্ধিভিত্তিক দুর্নীতি স্বাধীন বিচার ব্যবস্থায় পতিত হতে চাই না। সংবিধানে 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ হারানো ঠিক হবে না। বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার উপরও নির্ভর করে। বিচার বিভাগের জন্য টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সুযোগ নষ্ট করা ঠিক হবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবু সহ 49 আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। আপিলের উপর প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে পরবর্তী এই দিন ঠিক করেন। এই মামলার পলাতক 2 আসামি মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ। আজ রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডিএজি আব্দুল্লাহ আল মাসুদ। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনা সহ নেতাকর্মীদের ওপর এ হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন কয়েকশো কর্মী। হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট, এই জাজমেন্টটা সবিস্তারে আজকে উপস্থাপিত হয়েছে। লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে মুফতি হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে, এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো আপনি আবার দেখে রেডি হয়ে আগামী বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার নেক্সট 24 তারিখের বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জনতা পার্টি বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ। উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ক্ষমা প্রার্থনা কিংবা অনুশোচনা প্রকাশের পরিবর্তে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা সমাবেশের উপর অতর্কিত হামলা জাতিকে স্তম্ভিত করেছে, যা ক্ষমার অযোগ্য। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়াই দলটির লক্ষ্য বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদার হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সিএনজি স্টেশন থেকে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। রহিম শিকদারের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা বলেন, ইসলামের দোহাই দিয়ে অপরাজনীতি করলে দেশের জনগণ ছাড় দেবে না। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল সহ অন্যান্যরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনের ফলাফল ভালো হবে না বুঝে অনেকেই পিআর পদ্ধতিতে ভোট করতে চাইছেন। বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দেশে সৃষ্টি হয়েছে নির্বাচনের আবহ। এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি এবং তারেক রহমানের বিরুদ্ধে অশালীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ময়মনসিংহে। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আক্তারুজ্জামান বাচ্চু। অন্যদিকে একই কর্মসূচি পালন হয়েছে সিরাজগঞ্জেও। বিকেলে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ শেষে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বরে একটি সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলামিন খান।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে গত ৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ ওবায়দুল্লাহ আল মাসুদকে ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ৫ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময় রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে ১ মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও রয়েছে। খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী এবং পুলিশ। আটক ৪ জন হল খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার আরমান হোসেন, মোহাম্মদ সাকিব আলম, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ মুনির ইসলাম ও মোহাম্মদ সোহেল ইসলাম পলাতক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেয়ার পর সেদিন রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গভীর রাতে ৬ যুবক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে গণধর্ষণ করে। পরিবারের লোকজন জানায়, সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। মানসিক ভারসাম্য হারিয়ে ১২ জুলাই বিষ পানে আত্মহত্যার চেষ্টা করলে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরলে ঘটনাটি পরিবারকে জানায় সে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান, শিক্ষার্থীর অবস্থা গুরুতর। সংবাদ শেষ করব আমরা। শেষ করার আগে ক্রাউন সেভেন সংবাদ শিরোনামগুলো আরো একবার। থমথমে গোপালগঞ্জ, কারফিউ থাকছে আগামীকালও। গুজবে কান না দিতে সেনাবাহিনীর আহ্বান। ভয়াবহতার গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার ঘোষণা নাহিদের। বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চের হুঁশিয়ারি। ইউনূস তারেক ঐকমত্যে ভীত হয়ে ষড়যন্ত্র নেমেছে মহল বিশেষ, বলেছেন মির্জা ফখরুল। এনসিপির আবেগতাড়িত কর্মসূচিকে দুষলেন সালাউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। ঘরের মাঠে পাকিস্তানকেও হারানোর চ্যালেঞ্জে টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। শুভরাত্রি।